স্পেন টানা দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন। তারা কাঁদালো আর্জেন্টিনাকে, তারা কাঁদালো লিওনেল মেসিকে। তবে লা ফুরিয়া রোহাদের এই উদযাপন থামার কথা নয়, থামার কোনো কারণও নাই, কারণ তারা ডিজার্ভিংলি বিশ্বকাপটা জিতে গেছে। ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের শেষ এপিসোডে আপনাকে ওয়েলকাম করছি। ব্র্যাক ব্যাংক প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ আপনি গোটা বিশ্বকাপ জুড়ে দেখেছেন, এবং এই শেষ পর্যায়ে এসে আমাদেরকে কথা বলতে হচ্ছে স্পেনের গৌরব গাথা নিয়ে। স্পেন একটা ক্লিয়ার ডমিনেশন দেখালো আর্জেন্টিনার উপরে, ডিজার্ভিং উইনার, রাইট? ডেফিনেটলি আজকের ম্যাচ হচ্ছে যে আপনার কখনো আমার মনে হয় ওই আফসোসের জায়গাটা দেবে না যে আর্জেন্টিনা লড়াই করে হেরে গেল। দ্যাট ডাজন্ট মিন যে ওরা চেষ্টা করেনি, বাট হচ্ছে কি আজকে ফুল তারা হচ্ছে আউটপ্লেড হয়ে গেছে স্পেনের কাছে। সে কারণেই হচ্ছে আপনার 2008 ইউরো জেতার পর 2010 বিশ্বকাপ জয়, 2024 ইউরো জেতার পর 2026-এর বিশ্বকাপ জয়, সেই কাজটা স্পেন করতে পারলো। ইউরো এবং বিশ্বকাপ কাকতালীয় কি ব্যাপারটা? মানে যেবার স্পেন বিশ্বকাপ জিতে তার আগে তারপরে তারা ইউরো জিতেছে, দেখা যাক পরের ইউরো তারা জেতে কিনা, সেই স্বপ্ন তারা দেখতেই পারে। কারণ এখন বা এই মুহূর্তে স্পেনের যা অবস্থা, গোটা বিশ্বকাপে তারা মোটে একটা গোল হজম করলো, আর্জেন্টিনাকে তারা সুযোগই দিল না। ম্যাচটা এমনভাবে গড়া ছিল 90 মিনিট পর্যন্ত আর্জেন্টিনা ম্যাচে টিকে ছিল বটে, কিন্তু আর্জেন্টিনার একটা শটস অন টার্গেট নাই, একটা শটস অফ টার্গেট নাই। একটা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে কোনো দল বিশ্বকাপের ফাইনালে কখনো কেউ অ্যাটলিস্ট 90 মিনিটের ভিতরে অন টার্গেট অফ টার্গেটে শট করতে পারে নাই, এমন রেকর্ড নাই। তারা কাদেরকে আটকে রেখেছে? তারা আর্জেন্টিনাকে আটকে রেখেছে, যারা শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়ন। এইটাই তো স্পেনের ডমিনেশন। দেখেন, আর্জেন্টিনাকে কখনো ধরেন হচ্ছে যে আমরা ম্যাচে পিছিয়ে যেতে দেখেছি, ম্যাচে ফিরে আসতে দেখেছি, কিন্তু এরকম হচ্ছে কি আপনার নখদন্তহীন অবস্থায় কিন্তু আপনি এবারে বিশ্বকাপে কখনোই দেখেন না। মানে পুরো ম্যাচ জুড়ে যখন লিওনেল স্কালোনি আজকে তার স্টার্টিং 11টা সেট করলেন, সেখানে হচ্ছে সবাই রড্রিগো ডিপলকে প্রথমে দেখে একটু অবাক হয়েছিল, বাট তখন হচ্ছে ওই ধারণাটাই হয়ে গেছিল লামিন ইয়ামাল বা হচ্ছে ডিফেন্ডিংয়ে যেন প্রপার হেল্পটা চলে আসে, সে কারণে রড্রিগো ডিপলকে ইউজ করা। বাট আপনি দেখেন আজকে আর্জেন্টিনার একটা প্লেয়ারকে কখনো আপনি ওই রকম অ্যাক্টিভ কিন্তু দেখেন নাই। লিওনেল মেসি প্রথম 15 মিনিটে তিনি বল টাচ করতে পারেন নাই, ফার্স্ট 45 মিনিটসে তিনি মাত্র 15 বার বলের দেখা পেয়েছেন। এবং আপনি তো বলছিলেন এই যে ফুল 90 মিনিটস একটা দল যখন কোনো অন টার্গেট অফ টার্গেট কোনো শটেই নিতে পারবে না, সেটাই আসলে বলে দেয় এই দলটা আসলে টোটালি ডমিনিয়েটেড হয়েছে আজকের ম্যাচে। আর ডমিনেশনটা দেখিয়েছে স্পেন। স্পেন একের পর এক পাস খেলেছে, স্পেন একের পর এক আক্রমণে গেছে। আর্জেন্টিনা অবশ্য ফার্স্ট হাফে তাদেরকেও যে খুব বেশি সুযোগ দিয়েছে তা নয়, মানে স্পেন অনেক বেশি বল পজিশন রেখেছে, 64%-এর মতো ফার্স্ট হাফে যখন শেষ হয়। কিন্তু তার মানে এই নয় যে স্পেনও খুব আক্রমণ করেছে যেটা আসলে গোল হতে পারতো এরকম। মানে এক্সিট হিসাবে যদি করি, আর্জেন্টিনা তো খুবই কম, স্পেনও যে আহামরি খুব বেশি ছিল ঘটনাটা তাও না। মানে যে ফার্স্ট হাফ আমরা দেখলাম বিশ্বকাপের ফাইনালের, সেইটা বেশ ম্যাড়ম্যাড়েই ছিল, এবং সম্ভবত হাফ টাইমের যে শোটা, এর আগ পর্যন্ত ম্যাচে ড্রামাটিক কিছু ঘটেও নাই। আর হাফ টাইমের শোটা তো হচ্ছে আপনার 27 মিনিটের একটা শো আমরা সেখানে দেখলাম, মানে আননেসেসারি মনে হয়েছে। হ্যাঁ, অনেকের ভালো লাগতে পারে, অনেকের ভালো লাগতে পারে। এরপর যখন আপনার পরের সেকেন্ড হাফটা শুরু হলো, দেখেন ফার্স্ট হাফেই কিন্তু দৃশ্যপটটা স্পেনের দিকে আরো ঝুঁকে যেত, সেটা ঝুঁকতে দেন নাই ম্যাচের শুরু থেকেই দিবো মার্টিনেজ। আপনি পুরো ম্যাচটায় বিশ্বকাপের ফাইনালে এর আগে কখনো এমন হয় নাই কোনো একটা গোলকিপার 11টা সেভ করেছেন। দিবো মার্টিনেজ কিন্তু আজকে সেই কাজটা করলেন। ওই যে আপনার মনে আছে ম্যাচের একেবারে শুরুর দিকে স্পেন তখনই আলটিমেটলি গোল আদায় করতে পারতো, যে দানি অলমো এবং ইয়ামালের মধ্যে কি চমৎকার একটা বোঝাপড়া, ওটা থেকে গোল হলো না। এরপর দিবু মার্টিনেজ কুকুরের একটা শট হচ্ছে গিয়ে বাইরে দিয়ে গেল, দিবু মার্টিনেজ হচ্ছে গিয়ে সেভ করলো, ওটা হলে আপনার আরো আগে স্পেন ম্যাচটা নিয়ে যায়। এই জন্য আমি ম্যাচের পর যখন দেলা ফুয়েন্তেকে মাঠের মধ্যে কোয়েশ্চেন করা হয়েছিল, দেলা ফুয়েন্তে বলেছিল এই ম্যাচটা আরো আগেই সিল করার কথা ছিল, শুধুমাত্র এই একজনের কারণে আমরা হিসেবে আসলে সিল করতে পারিনি। মানে ম্যাচটা আর্জেন্টিনাকে যদি জিততে হতো তাহলে ম্যাচটা অনেকটা ওই রিয়াল মাদ্রিদ আর লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের মতো হতো। মানে ধরেন ওই ম্যাচে কোর্তুয়া একের পর এক সেভ করলেন না, ম্যাচ শেষে তিনি ম্যাচ সেরা হলেন। আর্জেন্টিনার অবস্থা ওই রকম ছিল যে একের পর এক আক্রমণ করে যাচ্ছে অন্য পাশে থাকা দল স্পেন, আর এই পাশ দিয়ে আর্জেন্টিনা ঠেকিয়ে যাচ্ছে, কোনোভাবে ঠেকিয়ে যাচ্ছে, কোনো মতে তারা ঠেকিয়ে যাচ্ছে। প্রথমে লিসান্দ্রো মার্টিনেজ ইনজুরিতে পড়লেন, এরপরে কুতি রোমেরো ইনজুরিতে পড়লেন। বদলগুলো লিওনেল স্কালোনিকে বাধ্য হয়ে করতে হয়েছে, এবং এইটাও লিওনেল স্কালোনিকে আসলে সাহায্য করে নাই। মানে লাউতারো মার্টিনেজ একটা ম্যাচ নামতে পারলেন না, অবস্থা, এবং আগের ম্যাচে তিনি সেমিফাইনালে গোল করেছেন।
এইটা হাউ আনলাকি। আবার দেখেন স্পেনের ক্ষেত্রে এটা খেলেছে যে স্পেন যখন পর্তুগালের মুখোমুখি হয়েছে বিশ্বকাপে, তখন সেই ম্যাচে গনসালো রামোস নামতে পারেন নাই, যিনি আগের ম্যাচে নকআউট ফেজে জিতিয়েছিলেন পর্তুগালকে, আর আগের ম্যাচ জেতালেন লাউতারো মার্টিনেজ, তিনি নামতে পারলেন না আর্জেন্টিনার হয়ে। তবে এগুলো কোনোটাই স্পেনের যে কৃতিত্ব সেটাকে খাটো করার কোনো উপায় নাই। হাউ গুড আর স্পেন, মানে আনবিটেবল, আসলেই তো আনবিটেবল। মানে ইনভিনসিবল রানেই তো আলটিমেটলি তারা মেক করলো, একটা মাত্র গোল কনসিড করা, অলমোস্ট প্রতি ম্যাচে 60%-এর ওপর বল পজিশন রাখা। আজকের ম্যাচটাতেও দেখেন স্পেনের বদলগুলোও তো কাজে লেগেছে। স্পেনের যে আমরা বলছিলাম গতকালকে যে বলছিলাম যে স্কোয়াডের ডেপথের হিসেব করলেও আর্জেন্টিনার থেকে স্পেনের ওই অপশনগুলো বেশি। নিকো উইলিয়ামস তিনি নামার পর আর্জেন্টিনার এই লেফট সাইডটা পুরা কিন্তু তিনি নাচিয়েছেন। এমন না যে শুরু থেকে খুব স্টেবল ছিল, বাট নিকোর ওই সাপ্লাইটা, পেড্রো পোরোর ওই সাপ্লাইটা, নিকোর নামিয়ে দেওয়া, এরপর হচ্ছে ফেরান তোরেস যাকে আসলে বার্সা ফ্যানরা লর্ড বলেন, স্পেনেও অলমোস্ট তিনি আজকে ম্যাচ শেষ ইন্টারভিউতে বলছিলেন যে আমাকে তো অনেক সময় লর্ড বানিয়ে দেওয়া হয়। মানে তার কতটা আসলে মানে কষ্ট তার। দিস ইজ হাউ ইউ রিপ্লাই, মানে দিস ইজ হাউ, মানে ইউ পুল ইট অফ। মানে এর থেকে বড় reply ফেরান তো আর তোরেস আপনি দিতে পারেন না। মানে এই গোলটা যে কারো কাছ থেকে আসতে পারতো। মিকেল মেরিনো যখন নেমেছেন তখন লোকে ভেবেছেন যে মিকেল মেরিনোই কাজটা বোধহয় করবেন, তাই না? কিন্তু কাজটা করলেন ফেরান তোরেস। ওই গোলটায় দিবু মার্টিনেজ আমি জানি না একটু আগে গিয়ে সেভ করতে পারতেন কিনা, বলটা যখন ওখানে গেল, তারপর যখন ভেতরের দিকে ঢুকলো, তারপর ফেরান তোরেস ফিনিশ করেন। ফেরান তোরেসের সামনে যথেষ্ট জটলা ছিল, ওই জটলার ভেতর থেকেও তিনি শটটা করলেন এবং গোল যখন করতে পারলেন, ফেরান তোরেস জানান যে তিনি দলটাকে বিশ্বকাপ জিতিয়ে দিচ্ছেন। কারণ এই ম্যাচে আসলে অপেক্ষা ছিল একটা গোলের জন্য, যে সেটা স্পেন কখন করবে। তার আগেই তো আর্জেন্টিনা 10 জনের দলে পরিণত হয়েছে। আর্জেন্টিনার বেস্ট শট ছিল এই ম্যাচে, আমার কাছে মনে হয় ম্যাচটাকে যদি তারা এক্সট্রা টাইমে নিয়ে মানে যেতে পারে, লাস্টের দিকে তো আসলে তাই মনে হচ্ছিল এক্সট্রা টাইমে কোনো মতে নিতে পারলে তখন যদি কিছু একটা করা যায়। কিন্তু এক্সট্রা টাইমে যাওয়ার আগে এনজো ফার্নান্দেজ যা করলেন, মানে এইটা তো আপনি একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের কাছ থেকে এক্সপেক্ট করেন না। দেখেন আপনি যখন ফার্স্ট ইয়েলো কার্ডটা দেখেছেন সেটা আপনি দেখেছেন কেন? সেটা আপনি দেখেছেন হচ্ছে হুদাই, কারণ হচ্ছে আপনি রেফরিকে কিছু একটা বলেছেন বা আপনি রিয়াকশন দেখিয়েছেন, সেটার জন্য রেফরি কিন্তু প্রথমে আপনাকে কার্ড দেয় না, এরপর রেফরি ঘুরে এসে আপনাকে কার্ড দিল। আর সেকেন্ডটা অনেকটা হচ্ছে মানে এইটার কোনো জবাব নেই। আপনি তখন ওই মোমেন্টে কেন মেজাজ হারাবেন? এক্স্যাক্টলি, স্পেন অ্যাটাক করছে, আপনি কি চাইছেন? মানে আপনারা মিন্স হচ্ছে আর্জেন্টিনা তো ওই মূল মন্ত্রেই তখন ছিল, স্পেন যত পারো অ্যাটাক করুক, আমরা আমাদের মানে পরীক্ষাটা এখানে, সহনশীলতাটা এখানে দেখাবো, মানে ডিফেন্সের সহনশীলতা, আক্রমণগুলো আমরা আটকে দিচ্ছি সেই সহনশীলতা দেখাবো। তখন আপনি কেন মেজাজ হারাবেন? মানে এটা এনজো ফার্নান্দেজ নিজে আর দুঃস্বপ্ন দেখবেন। হ্যাঁ, মানে আবার বলছি না যে এনজো ফার্নান্দেজ থাকলেও যে স্পেন ম্যাচে জিততে পারতো না, ব্যাপারটা এরকম না। কিন্তু ধরেন হচ্ছে একজন ম্যান হচ্ছে তখন ডিরেক্টলি কমে গেছে, তখন হচ্ছে স্ক্যালোনিকে আবার অন্য মানে প্লেয়ার চেঞ্জের দিকেও কিন্তু হাঁটতে হয়েছে। আপনি দেখেন, আপনি লাউতারোকে নামাতে পেরেছেন, পারেন নাই। হয়তো 11 জন থাকলে হয়তো ওই লাক্সারিটিটা দেখানোর মতো বা ওই রিস্কটা, লাক্সারিটি বলা তো উচিত না, ওই রিস্কটা নেওয়ার মতো একটা জায়গায় স্ক্যালোনি থাকতেন। এরপরে আর্জেন্টিনার আরো অসুবিধা যেটা হয়েছে যে লিওনেল মেসি তো আসলে হাঁটেন, লিওনেল মেসি তো ডিফেন্ড করেন না, আর্জেন্টিনার 10 জন ডিফেন্ড করেন। জুলিয়ান আলভারেজের ওয়ার্ক রেট অসাধারণ। আমি আজকে সারা ম্যাচ জুড়ে দেখছিলাম যে উনার যে আসলে কি পরিমাণ শক্তি, যেভাবে ট্র্যাক ব্যাক করেন, বেশিরভাগ সময় উনাকে দুইটা কাজ করতে হয়, মানে মেসি ট্র্যাক ব্যাকটাও তারে করতে হয়। এই মানে টিমটা এরপরে যখন 10 জনের দলে পরিণত হলো, তার ভেতরে ধরে রাখতে হবে যে লিওনেল মেসি উন্মুক্ত, তার কথা আলাদা। তিনি তখন নাই, তখন আসলে আর্জেন্টিনা একরকম 9 জনের দলে। এরপরও লিওনেল মেসি যখন বল পাচ্ছেন, তখনও দুইটা সিচুয়েশনে লিওনেল মেসি ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো অবস্থায় ছিলেন, মানে এবং ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো পাসও তিনি দিয়েছেন, কিন্তু বাকিরা সেখানে আর কন্ট্রিবিউট করতে পারেন নাই। মেসির একটা ধরেন ওইভাবে ধরলে একটা অফ ডেই গেছে, হয়তো রদ্রি বা তাদের সঙ্গে পেরে ওঠার সুযোগ লিওনেল মেসির হয় নাই। কিন্তু ম্যাচটা দিন শেষে যেভাবে আর্জেন্টিনা খেলছিল, তাতে একটাই আর্জেন্টিনার পরিকল্পনা ছিল বলে মনে হচ্ছে, হচ্ছে না টাই ব্রেকার তো আছে, তার আগ পর্যন্ত হচ্ছে লিওনেল মেসি আর আল্লাহ ভরসা, মানে মেসির পায়ে বল দাও, আল্লাহ ভরসা। আমি এমন একটা জায়গায় দেখেছি যে ওই পাশে মলিনা বলটা সামনে ভার্টিক্যাল খেলতে পারেন, স্কোয়ার পাস খেলতে, হ্যাঁ ওইখান থেকে এক্স্যাক্টলি, মানে হাউ কাম ওই কারণে মেসি আছেন। পুরো প্ল্যানটাই আসলে লিওনেল স্ক্যালোনির দলের, মানে এই বিশ্বকাপের শেষ পর্যায়ে এসে, একদম ফাইনাল ম্যাচে এসে, মানে তাদের ওই ক্লুলেস ব্যাপারটা বের হয়েছে। এর আগের ম্যাচগুলো তো আর্জেন্টিনা আসলে উঠতে গেছে। দেখেন এই কারণেই হচ্ছে
জিনিসটা মানে এমন হলো যখন আজকে স্পেন ফার্স্ট গোলটা করলো, এরপরও অন্য ম্যাচগুলোতে আপনি হয়তো প্রেডিক্ট করতে পেরেছেন কিছুটা হলেও যে না আর্জেন্টিনা, হ্যাঁ আর্জেন্টিনা হয়তো ইকুয়ালাইজ করতে পারে, আর্জেন্টিনা হয়তো বা গোল শোধ দিতে পারে। স্পেশালি ইংল্যান্ডের ম্যাচে আমার বেশ ভালোভাবে মনে হচ্ছিল। আজকের ম্যাচটা ওই খেলা দেখেও আপনি ক্লুলেস বললেন, আর্জেন্টিনা আসলে শুরু থেকেই ক্লুলেস হয়ে পড়েছে। এমনটাই দিন শেষ হলো, কারণ হচ্ছে যখন আপনি মেসিকে কমপ্লিটলি বক্সের মধ্যে সাপ্লাই দিতে দিবেন না, আপনি মেসিকে বক্সের মধ্যে ঢুকতে দিবেন না, ওইভাবে পুরোপুরি হচ্ছে সেট আপ করে রাখবেন, স্পেন যেটা আসলে করেছে, তাহলে আর্জেন্টিনার খেলা ওখানেই আসলে কলাপসটা করে গেছে। এবং এরপরেও শেষের দিকে গিয়ে 118-19 মিনিটের দিকে আর্জেন্টিনা চাপ দিয়েছিল, যেটা খুব স্বাভাবিক। ফাইনালে মরণ কামড়টা দেওয়ার জন্য আর্জেন্টিনা চেষ্টা করেছে, কিন্তু ততক্ষণে তারা 10 জনের দল, কিন্তু স্পেন তখন ওলে শুরু করেছে। মানে স্পেনের ফুটবলাররা পাস দিচ্ছেন আর স্প্যানিশ সমর্থকেরা ওলে আওয়াজ তুলেছেন এই স্টেডিয়ামে, কারণ তারা বুঝতে পারছেন যে বিশ্বকাপ এখন তাদের ঘরে চলে আসছে। এটাই তো স্পেনের রাজত্বের ছাপ, যে স্পেন যখন একবার ম্যাচে এগিয়ে যায়, আপনি স্পেনের বিপক্ষে যখন খেলতে নামবেন, আপনি জানবেন যে স্পেন গোল দেওয়ার আগ পর্যন্ত তাদের পায়ে বল থাকবে, গোল যদি দিয়ে দেয় তাও তাদের পায়ে বল থাকবে, এবং তারা এত সুন্দর করে ওয়ান টাচে বল মুভ করে। আর্জেন্টিনা এই গরমে, মানে এই মাঠে এই গরমে যেভাবে দৌড়েছে পুরোটা সময় উইদাউট দ্য বল, আর্জেন্টিনার মতো দলের উইদাউট দ্য বল দৌড়ানো তো খুবই হতাশার। তারা তো বল পজিশন নিয়ে খেলে অভ্যস্ত। এরকম একটা দল যখন উইদাউট দ্য বল বেশি এতটা সময় থাকে, তখন একে তো ক্লান্তি, তার উপরে ওই মানে হতাশা, এই দুটো মিলেমিশে এমন একটা সিচুয়েশন তৈরি হয়, সেটা মাঠে ওইভাবে প্রকটভাবে তবুও বোঝা যায়নি, কারণ দলটা আর্জেন্টিনা যারা আগের বার বিশ্বকাপ জিতেছে, এই টিমটাই তো জিতেছে মোস্টলি, তো ওই কারণে ব্যাপারটা টের পাওয়া যায় নাই। কিন্তু ওইটা ম্যাচের খেলায় সেটা বোঝা গেছে দুই দলের তারতম্যটায়। এবং আর্জেন্টিনার ধরন হচ্ছে ভাগ্যটা দেখেন, 2014 বিশ্বকাপ তারা হারলো এক বদলির কাছে, মারিও গোয়েটসে তার গোলে। এবারও তারা হারলো আরেক বদলির কাছেই, ফেরান তোরেসের গোলে। আর দিন শেষে হচ্ছে আর্জেন্টিনাকে যে মানে ওই রকম প্ল্যানটা রাখতে হবে, এটাও তো আমরা প্রিভিউতে কিন্তু বলছিলাম, কারণ স্পেন হচ্ছে তাদের কাছে বল থাকবে, আপনার তখন কাজ হবে যখন আমার কাছে বল নাই তখন আমি কি করব, বলটা যখন পাচ্ছেন তখন কি করছে আর্জেন্টিনা? বল নিয়ে ওইভাবে যেতেই পারছে না। স্পেনের ডমিনেশন হচ্ছে এরকম, মানে স্পেনের একটা করে প্লেয়ারের কথা বলা যেতে পারে। উনাই সিমন সেভ করলেন, কি করা লেগেছে? খুব একটা লাগে নাই, ওই যে একটা মানে ওইটার ইয়েটাও মানে ভিজুয়ালাইজেশনটাও চিন্তা করেন যে মেসি বল নিয়ে ছুটছেন, ওই জায়গায় কিন্তু মেসি কিন্তু বলের টাচ করার জায়গায় তিনি আসলে ছিলেন, তখনই উনাই সিমন বের হয়ে আসছেন। এবং উনাই সিমন এইবার এই কাজ বহুবার করেছেন, প্রোঅ্যাক্টিভ গোলকিপিং যাকে বলে। পাও কুবার্সি, সামনে আইমারিক লাপোর্টকে চেঞ্জ করে এরিক গার্সিয়া নেমেছিলেন পরে গিয়ে, কিন্তু কোনো কিছুই পরিবর্তন হয় নাই। পেদ্রো পোরো আজকে যেমন তেমন, অন্য পাশে কুকুরে আবার ভীতি ছড়িয়েছেন, কুকুরে এমন জায়গায় ঢুকছিলেন আর্জেন্টিনার ডিফেন্স লাইন তছনছ হয়ে যাওয়ার অবস্থা। মিডফিল্ড রদ্রি হ্যাড আ মাস্টার ক্লাস এগেইন, মানে আই ওয়াজ ফলোইং হিম অ্যাজ ওয়েল। মানে মাঠের ভেতরে এত নির্ভার, এত মানে আমি জানি না উনি কিভাবে পারেন এইরকমভাবে বল ডিস্ট্রিবিউট করছেন। দু একবার মেসি তাকে কাটিয়ে গেছেন যদিও, কিন্তু বল যখন পাচ্ছেন আরেকটা থার্ড আই তার ওপেন, যে তিনি জানেন কোথায় বল দিতে হবে, ভিশন, বল ডিস্ট্রিবিউট করে অন্য পাশে, এখানে প্রেশার, এখানে হয়তো অনেক মানুষ, তিনি অন্য পাশে যা সরিয়ে দিচ্ছেন। এত অবলীলায় আর্জেন্টিনা তার উপরে ওই প্রেশারটাই ক্রিয়েট করতে পারেনি, মানে রদ্রিকে থামাতে হতো আর্জেন্টিনা রদ্রিকে থামাতে পারে নাই। এবং সে কারণেই দেখেন দিন শেষে যে গোল্ডেন বল পুরস্কারটা পেল, আপনি দেখেন রদ্রির কিন্তু কোনো গোল নাই এবার বিশ্বকাপে, কোনো অ্যাসিস্ট নাই, কোনো অ্যাসিস্টও কিন্তু রদ্রির নাই, কিন্তু তারপরও এই ক্যারেক্টারিস্টিক্স এর কারণে রদ্রি হচ্ছে কি এই দলটার মূল কাজটা আসলে টোনটা সেট করে দিয়েছেন আজকের ম্যাচটাতেও সেই হিসেবে বলতে হয়। এই কারণেই আর্জেন্টিনার ওই পকেট স্পেসগুলো ব্লক করার দরকার ছিল, লাইন ব্রেকিং পাসগুলো ব্লক করার দরকার ছিল, সেই কাজগুলো আলটিমেটলি রদ্রি করে দিয়েছে। হ্যাঁ, এবং একটা টিমের কাছে আর্জেন্টিনা হেরেছে। মানে আর্জেন্টিনা হয়তো যে কাউকেই ফাইনালে পেলে তাদের বিপক্ষে তাদের জেতার একটা ভালো সম্ভাবনা থাকতো, আর্জেন্টিনা হয়তো লড়াই করতো, কিন্তু দলটার নাম যখন স্পেন, আর এই আর্জেন্টিনা যেভাবে বিশ্বকাপে ধাপে ধাপে উঠে এসছে, স্পেনের সঙ্গে আর সেই সুযোগ মেলার কথা কাগজে কলমে ছিল না, কোনো রূপকথার গল্পও শেষ পর্যন্ত হয়নি। শেষ পর্যন্ত সারা বছর পড়াশোনা জোর করেছে যারা, সেই দলটাই বিশ্বকাপ জিতেছে, যারা আসলে ভালো, যারা আসলে এই বিশ্বকাপ জেতাটা ডিজার্ভ করে, যারা দল হিসেবে এই বিশ্বকাপে পারফর্ম করে দেখিয়েছে। এবং আমার ধারণা এই নিয়ে কোনো সমালোচনা খুঁজে পাওয়া যাবে না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.